ছাত্রছাত্রীরা, আজকের ক্লাস সত্য সারণী পদ্ধতির সাহায্যে বচন আকারে সত্য মূল্য নির্ণয়। আমাদের 4th সেমিস্টারের সিলেবাসে এই চ্যাপ্টারটি আছে। এটা আমাদের 4th চ্যাপ্টার। এই অংশটি আজকে আমরা দেখব। তোমরা জানো তোমাদের প্রথম চ্যাপ্টার ছিল হচ্ছে সত্যাপেক্ষক, দ্বিতীয় চ্যাপ্টার নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য, তৃতীয় চ্যাপ্টার নিরপেক্ষ বচনের ভেনচিত্র, চতুর্থ চ্যাপ্টার সত্য সারণী পদ্ধতির সাহায্যে বচন আকারের সত্য মূল্য নির্ণয়। এই যে চ্যাপ্টারটি আমি আলোচনা করব, এই আলোচনা করার আগে তোমাদের সত্য সারণীর যে পদ্ধতি সেটা অবশ্যই বলবো। সত্য মূল্য কেমন করে নির্ণয় করবে সেটাও আমি আজকে দেখাবো। সত্য সারণী তোমরা প্রথম চ্যাপ্টার যখন সত্যাপেক্ষক পড়েছো সেখানে কিছুটা জেনেছো। আজকে আমরা সেই জায়গাতে আলোচনায় চলে যাব। সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা মূল আলোচনায় এবার চলে আসছি। প্রথমে দেখো বলা আছে কোন সত্যাপেক্ষ বচন কোন কোন শর্তে সত্য এবং কোন কোন শর্তে মিথ্যা হওয়ায় তাকে সত্য সারণীর আকারে লিপিবদ্ধ করাকে সত্য সারণী বলা হচ্ছে। তাহলে কোন সত্যাপেক্ষ বচন কোন কোন শর্তে সত্য হচ্ছে কোন কোন শর্তে মিথ্যা হচ্ছে তাকে সত্য সারণীর টেবিলের আকারে লিপিবদ্ধ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে আমার সত্য সারণী। একবার দেখে নাও যে আমরা যে সারণীর মাধ্যমে এটাকে দেব সে যেটা আসছে সেটা হচ্ছে সত্য সারণী। সত্য সারণীর উদ্ভাবন হচ্ছে 19 শতকের শেষের দিকে। সর্বপ্রথম সত্য সারণীর আলোচনা পাওয়া যায় ফ্রেগে, স্রড এবং পার্সের রচনায়। এই সত্য সারণীর সাহায্যে সহজেই কোনো বচনাকারের সত্য মূল্য নিরূপণ করা সম্ভব। তাহলে সত্য সারণীর সাহায্যে আমরা কি করব? কোনো বচনাকারের সত্য মূল্য নিরূপণ করব। এখানে দেখো বচন এবং বচনাকারের কথা কিন্তু বলা আছে, প্রপোজিশন অ্যান্ড প্রপোজিশনাল ফর্ম। বচনাকার বলতে কি বোঝায়? বচনাকার বলতে মূলত বচনের কাঠামো বা গঠনকে বোঝায়। এবার এইখানে বচনের কথা যখন আমরা বলছি তাহলে বচন কি এটা একটু তোমাকে জানতে হবে। তোমরা এগুলো আগেই পড়ে এসছো, বচন এবং বচনাকার। বলছে বচন হচ্ছে দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলা হচ্ছে। আমরা যে বচনগুলো পেয়েছিলাম এর আগে পড়তে গিয়ে অ্যারিস্টটলের ভাষ্য অনুসারে যে বচনগুলো আমরা পেয়েছি সেটা একটু বলি। আমরা কি কি পেয়েছিলাম? পেয়েছিলাম হচ্ছে এ বচন, ই বচন, আই বচন এবং হচ্ছে ও বচন আমরা পেয়েছিলাম। তাহলে এবার এ, ই, আই, ও এই যে বচনগুলো পেয়েছি তা দুটি পদের কোনো একটি সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হচ্ছে বচন। বচনের বিষয় বা উপাদান থাকছে। বচন সত্য মিথ্যা হতে পারে যেহেতু বচনের উপাদান থাকে। একটি বচন পরস্পর সম্বন্ধযুক্ত দুটি পদ নিয়ে গঠিত হয়। আমরা উদাহরণ দিয়ে যেমন বলেছিলাম, ধরো এইভাবে বললাম, সকল এস হয় পি। আমরা এটা বলতেই পারি, দুটো এখানে জিনিস রয়েছে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। আবার তাহলে বচনাকার কি বলছে? বচনাকার বলতে বোঝাচ্ছে বচনের গঠন, বৈচিত্র্য বা কাঠামোকে। দেখো এইখানে একটা উদাহরণ নেওয়া আছে, উদাহরণটা একটু লক্ষ্য করো। নিরপেক্ষ বচনের উদাহরণ নিয়েছি, সকল দার্শনিক হয় মানুষ। আমি সরাসরি চলে এসেছিলাম এ, ই, আই, ও এই কথাতে। এ, ই, আই, ও তোমরা জানো এটা হচ্ছে নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচনের উদাহরণ এখানে রয়েছে সকল এস হয় পি, এইটা হচ্ছে বচনাকার। দেখো আমি প্রথমেই এই যে লিখেছিলাম সকল এস হয় পি, তাহলে এইটি হচ্ছে বচনাকার। এখানে বচনের ক্ষেত্রে দেখো এই যে বলেছে কোন বচনের বিষয় বা উপাদান রয়েছে, দার্শনিক এবং মানুষ এগুলো হচ্ছে কিন্তু বিষয় বা উপাদান। এরপরে আমরা আসছি যৌগিক বচন। যৌগিক বচন 5 প্রকার আমরা জানি: সংযৌগিক বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন,
দ্বিপ্রাকল্পিক বচন এবং নিষেধমূলক বচন। এই যে যৌগিক বচনের 5 প্রকারের কথা বলা হলো, এই 5 প্রকারের মধ্যে প্রথমটি রয়েছে সংযৌগিক বচন। সংযৌগিক বচনের দেখো একটি উদাহরণ দেয়া রয়েছে, ব্রাজিল জিতবে এবং ইটালি জিতবে। একটা জিনিস লক্ষ্য করো, সংযৌগিক বচনে কিন্তু এই যে এবং কথাটা বলা হয়েছে, এবং কথাটার জন্য আমরা কিন্তু ডট চিহ্নটিকে ব্যবহার করি। বৈকল্পিক বচন, ব্রাজিল জিতবে অথবা, এখানে দেখো একটা রয়েছে কথা, সেটা হচ্ছে অথবা। অথবার জন্য আমরা কিন্তু এই ভেল, এই সাইনটি আমরা ব্যবহার করছি। এখানে দেখো এটা করে দেওয়া আছে। এবার আবার চলে যাচ্ছি আমি সংযৌগিক বচনে, ব্রাজিল জিতবে। ব্রাজিল জিতবে এই অংশটার জন্য আমি যদি ধরি হচ্ছে বি, ইটালি জিতবে এই অংশটার জন্য ধরলাম হচ্ছে আই, তাহলে আমার কি দাঁড়াবে, বি ডট আই। এখানে করে দেওয়া আছে বি ডট আই। ব্রাজিল জিতবে অথবা ইটালি জিতবে এইটার জন্য করা হচ্ছে বি ভেল আই। তাহলে বৈকল্পিক বচন আমরা লিখছি কিভাবে, ভেল দিয়ে। এরপরে হচ্ছে প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন কাকে বলছে, যদি ব্রাজিল জেতে তাহলে ইটালি জিতবে। তাহলে এখানে দেখো যদি আর রয়েছে তাহলে বা যদি তবে, এটা থাকলে আমরা কি সাইন ব্যবহার করছি, আমরা ব্যবহার করছিলাম ইমপ্লাইজ এই সাইনটি। এরপরে আসছে দ্বিপ্রাকল্পিক বচন, ব্রাজিল জিতবে যদি এবং কেবল যদি। দেখো লক্ষ্য করো, যদি এবং কেবল যদি, এর জন্য আমরা যে সাইনটা ব্যবহার করছি সেটা হচ্ছে ট্রিপল বার। এরপর নিষেধমূলক বচন, এমন নয় যে ব্রাজিল জিতবে এবং ইটালি জিতবে। তাহলে এমন নয় যে ব্রাজিল জিতবে এবং ইটালি জিতবে, এই যে এমন নয় যে, এর জন্য হচ্ছে কার্ল ব্যবহার করছি নেগেশন। তাহলে বুঝতে পারলে এই যে বচন এবং বচনাকার এখানে দেখানো রয়েছে সেটা বুঝতে পারলে। বচনাকারের সম্পর্কে একটু বলে দিই। বচনাকার কি, বচনাকার বলতে বচনের গঠন বা বৈচিত্র্য বা কাঠামো বা ছাঁচকে বোঝায়, কিন্তু বচনাকারে কোনো বিষয় বা উপাদান থাকে না। বচনাকারের কোনো উপাদান নেই বলে বচনাকার সত্য মিথ্যা হতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, বচন সত্য মিথ্যা হতে পারে কিন্তু বচনাকার সত্য মিথ্যা হতে পারে না। বচনাকারের কোনো পদ থাকে না, থাকে কেবল যোজক এবং হচ্ছে গ্রাহক। তাহলে এস পি যে এগুলো ধরছি এগুলো হচ্ছে যোজক এবং গ্রাহক। এরপরে আমি এখানে দেখিয়েছি বচন এবং বচনাকারের মূল পার্থক্যটা কোথায়, তারপরে দেখিয়েছি বচন এবং বচনাকারের ছবিতে বচন এবং বচনাকারে যে পার্থক্য রয়েছে দৃষ্টান্ত দিয়ে সেটা দেখানো হয়েছে। একবার স্লাইডটা ভালো করে দেখে নাও। দেখেছো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এর পরের অংশে আমরা যাব, আবার বিভিন্ন বচনের বক্তব্য বিষয় বা উপাদান ভিন্ন হলেও তাদের আকার অভিন্ন হতে পারে। বলছে কোনো বৃত্ত নয় ত্রিভুজ, এইটার বচনাকার কেমন হবে, কোনো এস নয় পি, এস হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে পি। কোনো ছাত্র নয় ছাত্রী, একই রকম হবে। কোনো ভারী বস্তু নয় হালকা, এটাও একই রকম হবে। তাহলে যৌগিক বচনে প্রতিটি ক্ষেত্রে প্রথম বচনটিকে পি এবং দ্বিতীয় বচনটিকে কিউ ধরা হয়। যৌগিক বচনের প্রথম বচনটি মানে প্রত্যেকটি ক্ষেত্রে প্রথম বচনটিকে পি এবং দ্বিতীয় বচনটিকে আমরা কিউ ধরবো। দেখো এখানে দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ কবি এবং দার্শনিক। রবীন্দ্রনাথ কবি, দেখে নাও, রবীন্দ্রনাথ কবি এবং দার্শনিক। এই যে কবি এবং দার্শনিক এইখানে ধরেছি পি, দার্শনিকের জন্য ধরেছি হচ্ছে কিউ। তাহলে আমি এখানে লিখছি কবির জন্য হচ্ছে পি আর দার্শনিক এর জন্য ধরছি আমি কিউ। তাহলে রবীন্দ্রনাথ কবি এবং দার্শনিক, তাহলে পি এবং কিউ, এটা সিম্বলাইজ করলে কি দাঁড়াচ্ছে তোমার, পি
ডট কিউ। আচ্ছা, আমি যাব এবং সে আসবে, অনুরূপভাবে প্রথমটাকে তুমি পি ধরবে, পরেরটাকে তুমি কিউ ধরবে। তাহলে বুঝতে পারছো, পরেরটা রাম গান করবে এবং রীতা নাচবে। তুমি অনুরূপভাবে ধরো রাম গান করবে হচ্ছে পি এবং রীতা নাচবে সেটা হচ্ছে কিউ, তাহলে হবে কি পি ডট কিউ। সূর্য উঠবে এবং উত্তাপ পাওয়া যাবে, ওই একইভাবে আমি করব পি এবং কিউ, পি ডট কিউ। তাহলে এই যে পি ডট এই যে ব্যবহার করলাম, এটা সংযৌগিক বচনের একটি ছবি। এরপরে চলে আসছি, হয় ফলটি মিষ্টি অথবা টক, বৈকল্পিক বচন। দেখো, হয় অথবা, তাহলে প্রথমটিকে আমি ধরেছি পি, পরেরটিকে ধরেছি আমি কিউ। আবারও লিখি, ফলটি মিষ্টি একে ধরেছিলাম আমি পি, টককে ধরেছিলাম হচ্ছে কিউ। তাহলে আমি লিখে দিচ্ছি, প্রথমে হচ্ছে ফল মিষ্টি, এটা সমান সমান হচ্ছে পি, আর হচ্ছে ফলটি টক, এটা সমান সমান হচ্ছে কিউ। তাহলে আমার হলো কি, হয় পি অথবা কিউ। তাহলে সিম্বলাইজ করলে আমার দাঁড়াচ্ছে পি ভেল কিউ। তাহলে বৈকল্পিক বচনকে আমি সিম্বলাইজ করছি যখন, তখন আমি পাচ্ছি হচ্ছে পি ভেল কিউ। এরপরে আসছে, যদি সে আসে তাহলে আমি যাব। তোমরা জানো যে যদি তবে থাকলে সেটা হচ্ছে প্রাকল্পিক বচন হয়, যদি তাহলে। প্রথমটিকে ধরেছি পি, সে আসে, এটা হচ্ছে পি, তাহলে আমি যাব, এটা হচ্ছে কিউ। পি ইমপ্লাইজ কিউ। যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, অনুরূপভাবে দেখিয়ে দিই, এই মেঘ করে সমান সমান হচ্ছে, মেঘ সমান সমান হচ্ছে পি, আর বৃষ্টি সমান সমান হচ্ছে কিউ। তাহলে মেঘ করে তাহলে বৃষ্টি হবে, যদি পি তাহলে কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ। এরপরে আসছে, বৃষ্টি হবে যদি এবং কেবল যদি মেঘ থাকে। লক্ষ্য করো, যদি এবং কেবল যদি, এখানে ছিল হচ্ছে তাহলে, তাহলে যদি এবং কেবল যদি এটা থাকলে আমি কি সাইন নিচ্ছি, এটা থাকলে আমি যে চিহ্নটা ব্যবহার করছি সেটা হচ্ছে ট্রিপল বার। তাহলে বৃষ্টি হবে যদি এবং কেবল যদি মেঘ থাকে, তাহলে বৃষ্টির জন্য নিচ্ছি পি, কেবল যদি মেঘ থাকে এর জন্য হচ্ছে কিউ। তাহলে পি যদি এবং কেবল যদি কিউ, তাহলে পি ইকুইভ্যালেন্ট হচ্ছে কিউ। এরপর আসছি, এমন নয় যে আমি যাব এবং সে আসবে। এমন নয় যে আমি যাব এর জন্য ধরো হচ্ছে পি, সে আসবে এর জন্য ধরো হচ্ছে কিউ। তাহলে এমন নয় যে এর জন্য তুমি যে সাইনটা ব্যবহার করছো সেটা হচ্ছে কার্ল। তাহলে সিম্বলাইজ কেমন করে করছিলাম আমি, এমন নয় যে সে আসবে এবং আমি যাব। এইভাবে কিন্তু আমাকে যৌগিক বচন যে 5 প্রকার, সেই 5 প্রকারের বচন এবং বচনাকার চিত্রে দেখানো হলো। দেখো, আশা করি সকলে বুঝতে পেরেছো এই জায়গাটা। একবার আমি রিপিট করছি, যে সংযোগিক বচনকে আমি লিখছি কেমন করে, পি ডট কিউ। এরপরে বৈকল্পিক বচনকে লিখছি আমি কি করে, পি ভেল কিউ। প্রাকল্পিক বচনকে লিখছি কেমন করে, পি ইমপ্লাইজ কিউ। আর দ্বিপ্রাকল্পিক বচনকে লিখছি কেমন করে, পি ট্রিপল বার কিউ। নিষেধক বচনকে লিখছি কেমন করে, নেগেশন দিয়ে আমি নিষেধক বচনকে লিখছি। এই 5টি প্রকার যৌগিক বচন এখানে দেখানো হলো। একবার দেখে নাও সকলে ঠিক করে। এরপরে আসছে সত্য মূল্য। এই যে সত্য মূল্য, এই সত্য মূল্য আমরা কেমন করে নির্ণয় করব, এইটা আসছে তোমার সত্য মূল্য। তাহলে সত্য মূল্য কাকে বলছে না, বচন মাত্রই হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। এই সত্যতা বা মিথ্যাত্ব ধর্মকে বলা হয় বচনে সত্য মূল্য। সত্য এর পরিবর্তে আমরা নেব হচ্ছে টি, মিথ্যা এর পরিবর্তে আমরা নেব হচ্ছে এফ। তাহলে সত্য মূল্যের দিক থেকে বচনাকার 3 প্রকার। একটা হচ্ছে শত সত্য বচনাকার, 2 নম্বর হচ্ছে শত মিথ্যা বচনাকার, 3 নম্বর হচ্ছে আপতিক বা অনির্দিষ্টমান বা পরতসাধ্য বচনাকার।
আবারও আসি, সত্য মূল্য কাকে বলছে? বচন মাত্রই সত্য হবে অথবা মিথ্যা হবে, এই সত্যতা বা মিথ্যাত্ব ধর্মকে বলা হচ্ছে বচনের সত্য মূল্য। সত্য এর পরিবর্তে টি আর মিথ্যার পরিবর্তে এফ লেখা হচ্ছে। সত্য মূল্যের দিক থেকে বচন তিন প্রকার, কি কি? টটোলজি, শত সত্য, শত মিথ্যা, সেলফ কন্ট্রাডিক্টরি। 3 নম্বর হচ্ছে আপতিক বা অনির্দিষ্টমান বা পরতসাধ্য, সেটা হচ্ছে কন্টিনজেন্ট। এরপরে আমি আসছি, এই ধর্মগুলো কিন্তু বচনাকারের, বচনের নয়। লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে ধর্মগুলো এটা কিন্তু বচনাকারের, এটা বচনের নয়। একটি বচন কেবলমাত্র সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। বচন কখনোই শত সত্য, শত মিথ্যা বা আপতিক হবে না। বচনাকার শত সত্য, শত মিথ্যা, আপতিক হতে পারে। তাহলে আমরা এখানে কি দেখলাম? বচনাকার শত সত্য হতে পারে, শত মিথ্যা হতে পারে এবং আপতিক হতে পারে। এই স্লাইডে দেখো কারোর কোথাও কোনো অসুবিধা আছে কিনা? সত্য মূল্যের দিক থেকে বচন তিন প্রকার বচনকে পেলাম, শত সত্য, শত মিথ্যা এবং অনির্দিষ্ট বা আপতিক বা পরতসাধ্য, যেটা টটোলজি, সেলফ কন্ট্রাডিক্টরি এবং কন্টিনজেন্ট। পরবর্তী স্লাইডে যাব আমি। পরবর্তীতে দেখো শত সত্য বচনাকার কাকে বলে? আমরা তো তিন প্রকার বচন পেয়েছিলাম, একটি হচ্ছে শত সত্য, শত মিথ্যা। আমি এখানে লিখছি একটু। শত সত্য, শত সত্য বচনাকার কাকে বলছে? দেখো, যে বচন বা বচনাকার সব সময় সত্য হয় সেই বচন বা বচনাকারকে বলা হচ্ছে শত সত্য বচনাকার। আবারও আসছি আমি, যে বচন বা বচনাকার সব সময় সত্য হয় সেই বচন বা বচনাকারকে বলা হচ্ছে শত সত্য বা টটোলজি। এবার কেমন করে করব এটা সারণী দিয়ে আমি দেখাবো। প্রথমে সাংকেতিক উদাহরণ নেওয়া রয়েছে, দেখো, পি বেল নট পি। এটা দেখে নাও, আগে কাকে বলে এটা বলিনি। আচ্ছা, উদাহরণ দিয়েছি, তুমি পরীক্ষায় ভালো ফল করবে অথবা করবে না। তাহলে এটাকে সিম্বলাইজ করতে হবে তোমাকে আগে। বাক্যটাকে সিম্বলাইজ করলে কি দাঁড়াচ্ছে? তুমি পরীক্ষায় ভালো ফল করবে, তাহলে তুমি পরীক্ষায় ভালো ফল করবে এর জন্য নিয়েছো পি, অথবা করবে না এটার জন্য রয়েছে তোমার পি। তাহলে কিভাবে তুমি পরীক্ষায় ভালো ফল করবে এর জন্য লেখা হচ্ছে পি, অথবা এর জন্য সাইন দাও এটা। তারপরে কি বলেছে? পরীক্ষায় ভালো ফল করবে না, তাহলে নট পি। হলো সিম্বলাইজ করা। তাহলে এটা করতে গিয়ে সাংকেতিক আকার যখন তুমি করছো, কিভাবে বাক্যটাকে সিম্বলাইজ করছো সেটা কিন্তু তুমি শিখে যাচ্ছ। এর পরেরটা দেখো, যদি বৃষ্টি পড়ে তবে বৃষ্টি পড়বেই। তাহলে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির জন্য ধরে নেওয়া হয়েছে পি, তাহলে যদি বৃষ্টি পড়ে পি, যদি আছে, যদি তবে ইমপ্লাইজ। তারপরে বলেছে বৃষ্টি পড়বেই, পি ইমপ্লাইজ পি। তারপরে বলেছে দেখো, এমন নয় যে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি পড়ছে না, এটার জন্য ধরলাম হচ্ছে পি, শুধুমাত্র রয়েছে বৃষ্টি পড়ছে। তাহলে এমন নয় যে বৃষ্টি পড়ছে, আগে তুমি লেখো বৃষ্টি পড়ছে। তারপরে বলেছে কি? এবং ডট পড়ছে না, তাহলে নট পি। তার আগে তোমার বলা ছিল এমন নয় যে, এটা ব্র্যাকেট করে তুমি দাও হচ্ছে নেগেশন। এই জায়গাটা ঠিক করে নাও, তুমি সবার আগে দাও হচ্ছে নেগেশন, এমন নয় যে। তারপরে কি বলেছিল? বৃষ্টি পড়ছে, লেখো বৃষ্টি পড়ছে। তারপরে বলেছিল কি? এবং, দাও এবং। তারপরে বলেছে পড়ছে না, নট পি। তাহলে এবার দেখো, এখনো ব্র্যাকেট দেইনি, জায়গাটা লক্ষ্য করো ভালো করে। এমন নয় যে বৃষ্টি পড়ছে এবং পড়ছে না, এই পড়ছে এবং পড়ছে না এই পুরোটাকে বলছে এমন নয় যে, সেই কারণে একে ব্র্যাকেট করে দেখানো হলো, এইটা হচ্ছে এমন নয় যে। আশা করি এই তিনটে সিম্বলাইজ বুঝতে পেরেছো সবাই। দেখে নাও।
এই তিনটি উদাহরণের ক্ষেত্রে দেখা যায় যে বচনাকারগুলি সব সময় সত্য এবং এই জন্য দাবি করা হয় এই তিনটি বচনাকার শত সত্য রূপে গণ্য। এবার পরেরটায় যাচ্ছি, আমি সারণীতে করে দেখাবো তোমাদেরকে। শত মিথ্যা বচনাকার কাকে বলছে? শত মিথ্যা বচনাকার, যে বচন বা বচনাকার সবসময় মিথ্যা হয় সেই বচন বা বচনাকারকে বলা হচ্ছে শত মিথ্যা বচনাকার। যেটা হচ্ছে কন্ট্রাডিকশন রয়েছে তোমার, যে বিমল বেঁচে আছে এবং বেঁচে নেই। বিমল বেঁচে আছে এর জন্য ধরা হয়েছে পি, বেঁচে নেই এর জন্য রয়েছে পি। তাহলে এখানে দেখো বিমল বেঁচে আছে পি এবং বেঁচে নেই নট পি। ঠিক আছে, পি ডট নট পি। এমন নয় যে তুমি আসবে অথবা আসবে না, তাহলে তুমি আসবে এখানে একটা রয়েছে আর আসবে না রয়েছে, তাহলে এমন নয় যে তুমি আসবে এর জন্য ধরলো হচ্ছে পি। তারপরে বলছে অথবা আসবে না নট পি। এবার বলেছিল এমন নয় যে নেগেশন দেওয়া হলো, এমন নয় যে যদি তুমি আসো তাহলে তুমি আসবেই, তাহলে যদি তুমি আসো পি, তারপরে বলেছে তাহলে তুমি আসবেই পি, তাহলে এটাকে বলেছিল এমন নয় যে, নেগেশন করে দেওয়া হলো। এরপরে আমরা দেখব এই তিনটে উদাহরণের ক্ষেত্রেও দেখা যায় মূল বচনাকারগুলো সবসময় মিথ্যা, সেই কারণেই দাবি করা হয় যে এই তিনটি বচনাকার শত মিথ্যা রূপে গণ্য। এরপরে আসছে অনির্দিষ্টমান বা আপতিক বচন, যে বচন বা বচনাকার কোনো কোনো সময় সত্য আবার কোনো কোনো সময় মিথ্যা, সেই বচনাকারকে আমরা বলছি অনির্দিষ্টমান বা আপতিক। তাহলে প্রথমটাই আমি পেয়েছিলাম যেটা সব সময় সত্য হচ্ছে, সেটা হচ্ছে সব সময়ই হচ্ছে তোমার সত্য। তখন তুমি লিখছো হচ্ছে যখন সব সময় সত্য হচ্ছে তখন সেটাকে তুমি বলছো হচ্ছে শত সত্য বচনাকার। সেইটার জন্য তুমি কি লিখেছিলে? শত সত্য মানে হচ্ছে টি, ট্রু। যখন সব সময় মিথ্যা হচ্ছে শত মিথ্যা বচনাকার, সেখানে আমি দেখব সবগুলোতে হচ্ছে এফ হবে, তাহলে আমি সব জায়গাতে এফ পাবো। আর কি বলছে? কোন কোন সময় দেখব সত্য আর কোন কোন সময় দেখছি আমি মিথ্যা, তখন তাকে বলা হচ্ছে অনির্দিষ্ট মান। তাহলে এই সারণীর মধ্যে থাকবে তোমার, সারণীর মধ্যে কি থাকতে পারে? টি থাকতে পারে, এফ থাকতে পারে, টি থাকতে পারে, এফ থাকতে পারে। আমরা এবার সারণীতে আসব। তাহলে এই উদাহরণগুলো এখানে দিয়েছে দেখো, যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, পি ইমপ্লাইজ কিউ, প্রনীল হয় সবুজ দ্বীপে যাবে অথবা কাকদ্বীপে যাবে, পি ভেল কিউ, সুহাসিনী পরীক্ষায় পাশ করেছে এবং ভালো ফল করেছে, পি ডট কিউ, নাগরিকরা সুখী হয় যদি কেবল যদি সরকার সচেতন হন, তাহলে যদি এবং কেবল যদি যদি তোমার থাকে তার জন্য হচ্ছে তোমার ট্রিপল বার। তাহলে আমরা দেখলাম প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযৌগিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন, নিষেধক বচন কিভাবে সিম্বলাইজ করতে হচ্ছে সেইটা দেখানো হলো, এবং আমরা কিভাবে বাক্যগুলোকে সিম্বলাইজ করে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই অংশে আমরা গেলাম। এরপরে আমি চলে আসব শত সত্য বচনাকারে সত্য সারণীতে। আমি এবার কিন্তু চলে আসছি সারণী টেবিলে। এই যে পড়াটা এতক্ষণ ধরে বলা হলো, এই পড়ার কিছু অংশ কিন্তু তোমরা প্রথম চ্যাপ্টারেও পেয়েছো। আচ্ছা, দেখো, সত্য সারণী পদ্ধতির সাহায্যে বচনাকারে সত্য মূল্য নির্ণয়। এই সত্য সারণী পদ্ধতির সাহায্যে যখন বচনাকারের সত্য মূল্য নির্ণয় করছি তখন বলছে কিভাবে করব। একটি বচনাকারের অন্তর্গত অসংখ্য নিবেশন দৃষ্টান্ত থাকে। একটি বচনাকার সত্য মিথ্যা জানতে গেলে তার অন্তর্গত বিভিন্ন নিবেশন দৃষ্টান্তগুলি সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, এটা জানতে হবে। সত্য সারণী হচ্ছে এমন একটি বিন্যাস যেখানে কোনো যৌগিক বচনের
অংশগুলির সকল সম্ভাব্য সত্য মূল্য প্রদর্শন করে মূল যৌগিক বচনের সকল সম্ভাব্য সত্য মূল্য প্রদর্শন করা হয়। সত্য সারণীতে দুটি স্তম্ভ থাকে, লক্ষ্য করবে, একটা হচ্ছে নির্দেশক স্তম্ভ, আরেকটি হচ্ছে ফল স্তম্ভ। এবার প্রশ্ন হতে পারে নির্দেশক স্তম্ভ কাকে বলছে? সত্য সারণীর যে স্তম্ভে গ্রাহক প্রতীকের সত্য মূল্য আরোপ করা হয় তাকে বলা হচ্ছে নির্দেশক স্তম্ভ। সত্য সারণীর যে স্তম্ভে মূল বচনের সত্য মূল্য নির্ণয় করছি তাকে বলা হচ্ছে ফল স্তম্ভ। একবার ভালো করে দেখে নাও, সত্য সারণীর যে স্তম্ভে গ্রাহক প্রতীকের সত্য মূল্য আরোপ করছি সেটা হচ্ছে নির্দেশক স্তম্ভ, আর যে স্তম্ভে আমি সত্য মূল্যকে নির্ণয় করছি সেটা হচ্ছে ফল স্তম্ভ বা রেজাল্ট কলাম। এটা হচ্ছে গাইড কলাম বা রেফারেন্স কলাম, এটা হচ্ছে রেজাল্ট কলাম। দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে, সেখানে নির্দেশক স্তম্ভ এবং ফল স্তম্ভ দেওয়া রয়েছে। এই নির্দেশক স্তম্ভ আর ফল স্তম্ভ, এখানে আমার সত্য মূল্যগুলোকে আমি বসিয়েছি, তার থেকে আমি কিন্তু ফল স্তম্ভে নির্ণয় করছি। আমরা ইমপ্লাইজ এর জিনিসটা দেখানো হয়েছে, পি ইমপ্লাইজ কিউ। ইমপ্লাইজ থাকলে কি হয়, যে টি টি থাকলে টি, কেবলমাত্র টি এফ থাকলে সে কিন্তু মিথ্যা হবে, এফ টি থাকলেও টি, এফ এফ থাকলেও টি। তার মানে পূর্বগ যদি সত্য হয়, অনুগ যদি মিথ্যা হয়, তবেই মাত্র সেই প্রাকল্পিক বচনটি মিথ্যা হবে। বাকি সমস্ত কন্ডিশনগুলোতে কিন্তু এই প্রাকল্পিক বচনটি সত্য হবে। তাহলে সত্য সারণীর এখানে আমরা দেখলাম কি, প্রাকল্পিক বচন কেবলমাত্র পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে সে মিথ্যা হতে পারে। বাকি যে কন্ডিশনগুলো আমার রয়েছে সমস্ত কন্ডিশনেই কিন্তু সে ট্রু হবে, সত্য হবে। এবার সত্য সারণী গঠনের সূত্র, একটু খাতা বের করে তোমরা একটু লিখে নাও। সত্য সারণী গঠনের সূত্র কি বলছে, 2 টু দি পাওয়ার n। এখানে n এর অর্থ হচ্ছে আণবিক বচনের সংখ্যা, নাম্বার অফ কম্পোনেন্টস। যদি আণবিক বচনের সংখ্যা একটি হয় তাহলে সত্য সারণীর সংখ্যা কি হচ্ছে, 2 গুণ 1 সমান সমান 2। দেখো তাহলে বলছে যদি আণবিক বচনের সংখ্যা একটি হয়, ধরো পি একাই রয়েছে, তখন আমার হবে কি, 2 টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে 2 গুণ 1 সমান সমান হচ্ছে 2, তাহলে একটাই মাত্র সারি হবে। যদি দুটো হয় তাহলে কিভাবে করব, 2 টু দি পাওয়ার n, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে এখানে 2 গুণ 2 সমান সমান হচ্ছে 4টি। যদি তিনটে হয়, পি কিউ আর, এই তিনটে যদি থাকে তাহলে কি ভাবে করব, 2 টু দি পাওয়ার n, তাহলে 2 এর কিউব হচ্ছে এখানে 2 গুণ 2 আবার 2, তাহলে হচ্ছে 2 আর 2 4, 4 দুগুণে 8, 8টি। যদি চারটে হয় পি কিউ আর এস, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে চারটে হলে 2 টু দি পাওয়ার 4। এটা কেমন করে করব, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 16টা সারি হবে। তাহলে এই যে সত্য সারণী গঠন যখন আমি করছি, তাহলে সারণী অর্থাৎ সারি কটা হবে তোমার, তুমি কিভাবে ঠিক করবে, এটা এই সূত্রের সাহায্যে কিন্তু বুঝে নিতে হবে। আবারও আসছি আমি, যখন আমি একটি সত্য সারণী গঠন করব তার কটা সারি হবে কি করে বুঝবো, দেখো আমি একটি উদাহরণ নিচ্ছি। ধরো এইরকম উদাহরণ নিলাম, পি ইমপ্লাইজ কিউ, এর সত্য সারণী গঠন করব। কেমন করে করব, কেমন করে করব না, এখানে দেখো কটা কম্পোনেন্ট রয়েছে তোমার, এই একটা এই একটা, দুটো। তাহলে তোমার সূত্রটা নাও, 2 টু দি পাওয়ার n, তাহলে সমান সমান হচ্ছে 2, আমি আগে বসিয়ে নেব, 2 এর মাথায় হচ্ছে 2, তাহলে সমান সমান হচ্ছে
2 গুণ 2 সমান সমান হচ্ছে 4, তাহলে এলো আমার 4টে। তাহলে কটা সারি হবে এখানে? মোট সারি হবে হচ্ছে 4টে। এবার এটাকে কেমন করে লিখবো সেই অংশে আমি যাচ্ছি। নিয়েছিলাম P ইমপ্লাইজ কিউ, তাহলে কটা কম্পোনেন্ট রয়েছে তুমি বসাও এখানে, পি আর হচ্ছে কিউ আছে। তাহলে আমি সূত্রটা দেখেছিলাম 2 টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে কি 2 2 সমান সমান 2 গুণ 2 সমান সমান হচ্ছে 4। এবার দেখো এই 4-এর অর্ধেক কত? 2, তাহলে প্রথম সারির মধ্যে কিভাবে নেব? দুটো টি আর দুটো এফ। পরবর্তীটা যেটা শেষ সেটা কিন্তু সবসময় একটা একটা করে হবে, এর অর্ধেক হবে। তাহলে প্রথমটা টি, পরেরটা এফ, প্রথমটা টি, পরেরটা হচ্ছে এফ। তাহলে বুঝতে পারলে কটা সারি হলো আমার? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে তুমি এই যে সত্য সারণী গঠন করছো, এটা আমি একটি বচনের দেখালাম পি ইমপ্লাইজ কিউ। এটা করতে গিয়ে দেখতে পাচ্ছ যে কটা সারি কি করে বার করব, 2 টু দি পাওয়ার n আমি দেখালাম। তাহলে 2 এর মাথায় n এর মানটা বসালাম 2, 2 গুণ 2 সমান সমান 4। তাহলে 4টে সারিতে আমার এইভাবে কিন্তু এটা তোমার সাজানো হলো। এরপর সত্য মূল্য কেমন করে নির্ণয় করছো তুমি দেখো। টিতে হচ্ছে টি, তার মানে পি যখন সত্য কিউ যখন সত্য, তাহলে এর ইমপ্লিকেশনের উত্তরটা হচ্ছে সত্য। পি যখন সত্য কিউ যখন মিথ্যা তখন এ হবে মিথ্যা। তারপর পি যখন মিথ্যা কিউ যখন সত্য এ হবে সত্য। পি যখন মিথ্যা কিউ যখন মিথ্যা এও হবে সত্য। তাহলে পি ইমপ্লাইজ কিউ এই বচনটা সত্য সারণী কিন্তু আমরা এইভাবে গঠন করলাম। এবার তুমি সংযোগিক বচনের একটা উদাহরণ নিয়েছো, ধরো পি ডট কিউ। তাহলে পি ডট কিউ এখানেও দুটো আছে, তুমি কিভাবে লিখছো? পি কিউ, তাহলে 4টে, তুমি ওইভাবে করো টি টি এফ এফ, তাহলে টি এফ টি এফ, এটা একটা একটা করে। তাহলে টি টিতে টি, টি এফ এ হচ্ছে এফ, এফ টিতে হচ্ছে এফ, এফ এ হচ্ছে এফ। সংযোগিক বচনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যখন পি ও সত্য কিউ ও সত্য তখন বচনটি সত্য, পি সত্য কিউ মিথ্যা হলে সেটা মিথ্যা, বাকি পি মিথ্যা কিউ সত্য হলেও মিথ্যা, পি মিথ্যা কিউ মিথ্যা হলেও মিথ্যা। তাহলে এইটা আমরা সত্যাপেক্ষকে জেনেছিলাম, সংযোগিক বচন কেবলমাত্র দুটো সত্য হলেই সত্য হতে পারে। তাহলে এই জানাটা এবার কিন্তু আমার পরের অঙ্কগুলো করতে কিন্তু কাজে লাগবে। দেখো এখানে একটা ছবিতে বচন গ্রাহকের সংখ্যা দুটো পি ও কিউ, তাহলে সারণীটি কিভাবে হবে করে দেওয়া হয়েছে যে পি ইমপ্লাইজ কিউ, টি এফ টি টি, সারি হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে দেখে নাও যেভাবে করেছিলাম 2 টু দি পাওয়ার n করে, যে এই যে দুটো টি কি হয়েছে, টি হয়েছে দুটো, টিতে টি, পি ও সত্য কিউ ও সত্য, পি সত্য কিউ মিথ্যা এখানে এফ হয়েছে, পি সত্য মিথ্যা কিউ সত্য এখানে হচ্ছে টি হয়েছে, তারপরে পি ও মিথ্যা কিউ ও হচ্ছে মিথ্যা তখন সেটা হয়েছে এ টি। এইভাবে আমরা কিন্তু সত্য সারণীগুলো দেখতে পারবো। এরপরে যেটা করা আছে 3টে দিয়ে করা আছে, পি কিউ আর দিয়ে করা আছে, আমি এটা একবার হাতে করে দেখাই তোমাদেরকে। পি কিউ আর হচ্ছে আর, এই 3টে যখন থাকছে কিভাবে করব। ধরো একটা অঙ্ক এরকম করে লিখছি,
পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। এবার এটা তোমার অঙ্ক দেওয়া রয়েছে একটা, তুমি এর সত্য সারণী গঠন করবে। যখন তিনটে থাকছে এখানে কটা সারি হবে আগে দেখে নাও। তাহলে 2n, তাহলে আমি কি লিখবো, 2 এর মাথায় হচ্ছে 3, তাহলে সমান সমান দাঁড়াচ্ছে 2 গুণ 2 গুণ 2, তাহলে সমান সমান কত হচ্ছে, 2 আর 2 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। দেখো এখানে প্রথম যেটা রয়েছে পি কিউ আর, কটা সারি রয়েছে এখানে দেখো তোমার, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা সারি রয়েছে। তাহলে এবার 8টা সারির ক্ষেত্রে তুমি প্রথমটায় কি করে বসাবে, প্রথম সারিতে তোমার কিভাবে বসাবে, 8-এর অর্ধেকে চলে যাও। 8-এর অর্ধেক কত, 4, তাহলে প্রথমে হবে 4টে টি। দেখো আমি এখানে লিখছি, প্রথমে হচ্ছে 4টে টি হবে, এইখানে করেছে 4টে টি, 1টা 2টো 3টে 4টে, 4টে টি। আর হবে এফ হবে হচ্ছে 4টে, তাহলে টিও হচ্ছে 4টে, এফও হচ্ছে 4টে, তাহলে 1টা 2টো 3টে 4টে। পরবর্তী কলামটায় চলে যাচ্ছে, কিউটা হবে কিন্তু এই যে প্রথম যেটা করেছো তার অর্ধেক, তাহলে এখানে ছিল 4টে টি 4টে এফ, তাহলে এর অর্ধেক হচ্ছে 2টো টি হবে 2টো এফ হবে। দেখে নাও, দেখো লিখেছে 2টো টি 2টো এফ, আবার 2টো টি 2টো এফ হলো। এবার 3 নম্বর কলামে চলে যাবে, এইটার অর্ধেক, এখানে 2 ছিল তাহলে 1টা টি হবে 1টা এফ হবে। দেখো এইখানে 3 নম্বর কলামে আমার করা আছে 1টা টি 1টা এফ, 1টা টি 1টা এফ, 1টা টি 1টা এফ, 1টা টি 1টা এফ। একবার দেখো তো ভালো করে 8টা সারিতে ঠিক মতো হলো কিনা। সব সময় মনে রাখতে হবে তোমাকে, কম্পোনেন্ট যতগুলো থাকছে সেটা 2n এর মাথার উপরে বসিয়ে নাও, বসিয়ে তাকে গুণ করে দেখো, যে সংখ্যাটা তুমি পেলে সেটাকে আগে লিখে নাও, লিখে নিয়ে প্রথম সারিতে হবে তার অর্ধেক, তাহলে পেয়েছিলাম আমি 8, তার অর্ধেক হলো হচ্ছে 4। প্রথম যে কলামটা তুমি করছো, প্রথম কলামে আসছে 4, দ্বিতীয় কলামে আসছে তার অর্ধেক 2, 3 নম্বর কলামে হচ্ছে তার অর্ধেক 1। কেন 3টে বললাম আমি, কটা কম্পোনেন্ট ছিল আমার, পি কিউ আর, এই 3টে কম্পোনেন্ট আমার ছিল। এবার আমি এটা একটা অঙ্ক তোমাদের সত্য সারণী করে দেখাচ্ছি। ধরো এরকম নেওয়া হচ্ছে পি পি ডট কিউ ইমপ্লাইজ আর রয়েছে, তাহলে কটা কম্পোনেন্ট রয়েছে, 3টে, তুমি আগে লিখে নাও এখানে, পি ডট কিউ ইমপ্লাইজ আর, এইভাবে ভাগ করে নাও, এখানে লেখা হচ্ছে পি পি কিউ আর, আচ্ছা দাগ দিয়ে নাও, পি কিউ আর। এবার তুমি লক্ষ্য করো, তাহলে 3টে কম্পোনেন্ট রয়েছে, তুমি একদম এইভাবে ভাগ করে নাও, 3টে কম্পোনেন্টের মধ্যে আমি ওই একই নিয়মে যাব, তাহলে 3টে ছিল হচ্ছে 8টা আমার, তাহলে আমি 8টা সারি তৈরি করে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে দেখো, তাহলে 8টার মধ্যে প্রথমে টি কটা হবে দেখে নাও, অঙ্কটা আবারও মনে করে দিচ্ছি, 2n, তাহলে 2 এর মাথায় হচ্ছে কিউব সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর অর্ধেক হচ্ছে 4, তাহলে প্রথমে 4টে টি লেখো, টি টি
টি টি। এরপরে চলে যাও 4টে এফ, হলো 4টে এফ। এবার দ্বিতীয় কলামে তুমি চলে আসো, যেখানে কিউ রয়েছে প্রথমে যেটা তুমি লিখেছো ঠিক তার অর্ধেক লিখবে। তাহলে 2টি, তাহলে 8 ছিল, প্রথমে আমি করলাম 4, তার অর্ধেক হচ্ছে 2, তাহলে 2টি 2এফ, 2টি 2এফ। আবার 2টি, সরি একটু ভুল হয়ে গেল, দুটোটি 2এফ, দুটোটি 2এফ, আবারও 2টি আসছে, দেখে নাও ভালো করে। প্রথমে আমি করেছিলাম 4টি 4এফ, তারপরে করলাম 2টি 2এফ, 2টি 2এফ। এর পরের লাইনে চলে যাব এর অর্ধেক, তাহলে এখানে হবে একটা করে, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার তোমার এখানে কাজটা শুরু হবে। এখানে দেখো প্রথমে রয়েছে পি ডট কিউ, এটাকে ভাগ করে নাও, তারপরে রয়েছে আর পি ডট কিউ, তুমি এখানে হাত দাও, পি ডট কিউ টিটিতে হচ্ছে টি, টিটিতে টি তুমি বসাও, টিএফ এ হচ্ছে এফ, টিএফ এ হচ্ছে এফ, এফ টিতে হচ্ছে এফ, এফ টিতে হচ্ছে এফ, এফ এফ এ হচ্ছে এফ, এফ এফ এ হচ্ছে এফ। এবার আর এর মানটা বসিয়ে নাও, আর এর মান হচ্ছে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার তোমাকে মূল কাজ করতে হচ্ছে এই ইমপ্লিকেশনে। তাহলে টিটিতে হচ্ছে টি, টিএফ এ হচ্ছে এফ, এফ টিতে হচ্ছে টি, এফ এফ এ হচ্ছে টি, এফ টিতে টি, এফ এফ এ টি, এফ টিতে হচ্ছে টি, এফ এফ এ হচ্ছে টি। তাহলে তুমি দেখো এখানে তোমার দাঁড়াচ্ছে প্রথমটাতে টিটিতে টি, তারপরে রয়েছে কি টি এফ এ হচ্ছে এফ, আর এর মানটা রয়েছে তোমার টি এবং এফ, এখানে টিটিতে টি ছিল, তারপরে আর এর মানটা রয়েছে কি আমার এফ, টি এফ এ হচ্ছে এফ। আবার দেখো এখানে টি এফ এ হয়েছিল এফ, এখানে রয়েছে টি। তাহলে এই সারণীর যে উত্তর পেলাম, রেজাল্ট কলামে যে উত্তর পেলাম, এখানে দেখো দ্বিতীয় সারিতে হচ্ছে এফ হয়েছে, বাকি সমস্ত সারিগুলোতে কিন্তু টি হয়েছে। তাহলে এই যে মেশানো অবস্থায় রয়েছে, যে একটি সারি মিথ্যা বাকি সব সারিগুলোতে সত্য, যখন সত্য এবং মিথ্যা মেশানো থাকছে তখন তাকে আমরা বলছি আপতিক বচনাকার। তাহলে এটি হচ্ছে একটি আপতিক বচনাকার। এবার পরের অংশে আসছি, পি ডট নট পি। দেখো এখানে সত্য সারণী করে দেখিয়েছে পি ডট নট পি, তাহলে পি একবার টি হচ্ছে একবার এফ হচ্ছে। কেন এটা একবার একা একা হলো না, এখানে আমার একটাই মাত্র কম্পোনেন্ট রয়েছে কেবল মাত্র পি। তাহলে পি যখন একা একা আছে সে একবার সত্য হতে পারে, সে একবার মিথ্যা হতে পারে। দেখো এখানে ঠিক ওইভাবে একবার সত্য একবার মিথ্যা হয়েছে। নট পি থাকলে কি হবে, নট পি থাকলে কি হবে, দেখো যে টি সত্য রয়েছে সেটা হয়ে যাবে এফ, যেটা এফ রয়েছে সেটা হয়ে যাবে টি। তাহলে এখানে দেখো করে দেওয়া আছে ফলস স্তম্ভে পি ডট নট পি, তাহলে টি এফ এ হচ্ছে এফ, এফ টিতে হচ্ছে এফ, তাহলে দুটো সারি রয়েছে। তাহলে বলছে এই বচনাকার কিন্তু বর্ণ প্রতীক রয়েছে, এখানে পি কে একবার স্বীকার করে
তাকেই আবার অস্বীকার করা হয়েছে। পি ছাড়া অন্য কোনো বর্ণ প্রতীক কিন্তু এখানে নেই, সেই কারণে তার মানটা কিভাবে নির্দেশ করছি সেটাই আমাকে এখানে বলা হলো। তাহলে পি ডট নট পি, দুটো সারিতেই এফ রয়েছে, তাহলে তুমি একে কি বলবে, যে এটি হচ্ছে শত মিথ্যা। তাহলে এই যেটা করে দেওয়া রয়েছে এটা হচ্ছে শত মিথ্যা বচনাকার, শত মিথ্যা বচনাকার আমরা দেখলাম। পরের ছবিটায় দেখো পি ইমপ্লাইজ পি, এখানেও রয়েছে পি ইমপ্লাইজ কি পি, একটাই মাত্র আমার বর্ণ প্রতীক রয়েছে, তাহলে পি একবার সত্য হয়েছে একবার মিথ্যা হয়েছে, তাহলে পি ইমপ্লাইজ কি হচ্ছে দুটো, এটাও যখন টি রয়েছে এটা টি রয়েছে, দুটো পি পিতে হচ্ছে, তাহলে তুমি এখানে লিখে দেখে নাও, এখানে পি এখানে পি ইমপ্লাইজ রয়েছে, তাহলে এটাও সত্য এটাও সত্য, কি হবে টি হবে। আবার তোমার এটাও মিথ্যা এটাও মিথ্যা, এটার জন্য কি হবে টি হবে, তাহলে দুটোতেই টি রয়েছে, তাহলে এই যে উদাহরণটা এটা হচ্ছে শত সত্যের উদাহরণ, এটা হচ্ছে শত সত্য বচনাকারের উদাহরণ। এবার আসছি পি ইমপ্লাইজ নট পি, পি ইমপ্লাইজ নট পি এখানে দেখো করে দেওয়া আছে পি ইমপ্লাইজ নট পি, আমি আরেকবার লিখে করে দেখাচ্ছি তোমাকে, পি ইমপ্লাইজ নট পি, তাহলে এইখানে কটা কম্পোনেন্ট রয়েছে, একটাই রয়েছে, তাহলে আবার তোমাকে দেখাই যে এখানে কটা সারি হচ্ছে, এখানে দেখো পি একবার টি হতে পারে একবার হচ্ছে এফ হতে পারে, তাহলে পি এর মানটা বসাও, এখানে টি এখানে হচ্ছে এফ, নট পিটা কি হতে পারে তুমি মনে মনে ভাগ করে নাও, পি এর এখানে একটা দাগ কেটে নাও, নট পি এখানে একটা দাগ কেটে নাও, তাহলে টি রয়েছে এটা হয়ে যাবে এফ, এখানে এফ আছে এটা হয়ে যাবে টি, এবার ইমপ্লিকেশনে দেখো টি এফ এ হচ্ছে এফ আর এফ টিতে হচ্ছে টি, তাহলে এফ আর টি মিথ্যা আর সত্য দুটো মেশানো রয়েছে এখানে, আমরা সারির মধ্যে দেখতে পাচ্ছি এগুলো যেরকম প্রতিটা সারিতেই মিথ্যা এসেছিল বলে শত মিথ্যা হয়েছিল, প্রতিটা সারিতে সত্য এসেছিল বলে শত সত্য হয়েছিল, কিন্তু এইখানে আমার একটি সারিতে মিথ্যা একটি সারিতে সত্য আসার জন্য এটা হয়েছে অনির্দিষ্ট মান বা আপতিক। তাহলে এই লজিকের এই অংশে আমরা দেখলাম এটি হলো অনির্দিষ্ট মান বা আপতিক বচনাকার। আশা করি সকলে বুঝতে পেরেছো শত সত্য শত মিথ্যা এবং আপতিক বচনাকার আমরা কিভাবে করলাম সেটা দেখানো হলো। এরপর নিবেশন দৃষ্টান্ত কাকে বলছে, কোনো গ্রাহক বা প্রতীকের স্থলে যে পদ বা বাক্য নিবেশন করা হয় তাকে বলা হচ্ছে নিবেশন দৃষ্টান্ত। যেমন পি ডট কিউ এটি একটি বচনাকার, এর অন্তর্গত দুটি বচন গ্রাহক রয়েছে পি এবং কিউ, এই বচন গ্রাহক দুটির পরিবর্তে এ এবং বি বসানো হয় তাহলে এ বি বচনকে পাবো, সুতরাং এ বি হচ্ছে পি কিউ বচনাকারের নিবেশন দৃষ্টান্ত। আচ্ছা, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে তাহলে দেখে নিলে, আমরা এ বির পরিবর্তে যদি পি কিউ বসাই বা পি কিউ রয়েছে আমি ওটা এ বি বললাম, সেখানে বচনাকারের নিবেশন দৃষ্টান্ত কিভাবে পাওয়া যাচ্ছে, বলছে পি কিউ এর বদলে এই বচন গ্রাহক দুটির পরিবর্তে যদি এ আর বি কে বসাই তাহলে এ ডট বি পাবো, সুতরাং এ বি হচ্ছে পি কিউ বচনাকারের নিবেশন দৃষ্টান্ত। বচন আমরা জানি দুই প্রকার, সরল বচন এবং যৌগিক বচন। সরল বচনের সত্যমূল্য নির্ধারিত হয় আমাদের অভিজ্ঞতার দ্বারা, যেমন উদাহরণ দিয়ে বলেছি সূর্য উঠেছে বর্গক্ষেত্রটি বৃত্তাকার, তাহলে সূর্য উঠেছে এটা সত্য, বর্গক্ষেত্রটি বৃত্তাকার এটা হচ্ছে মিথ্যা। সরল বচনের তাহলে সত্যমূল্য অভিজ্ঞতার উপরেই ডিপেন্ড করছে। আর যৌগিক বচন যে 5 প্রকার রয়েছে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সংযৌগিক বচন তোমরা এখানে দেখতে পাচ্ছ, সংযৌগিক বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন, আর হচ্ছে নিষেধক বচন বা নেগেটিভ প্রপোজিশন যেটা আমরাকে বলা হচ্ছে সেটা দেখা হলো। আচ্ছা, তাহলে নিষেধমূলক বচনও দেখা হয়ে গেল। এরপরের অংশে আসছি, দেখো সংযৌগিক বচনের সত্য সারণী করে দেওয়া আছে, এটা পি ভেল কিউ, বলো তো এটা কোন বচনের,
বৈকল্পিক বচনে। বাহ, এরপরে চলে আসছি, এইটা কোন বচনের? অবশ্যই ঠিক ভেবেছ যে এটা হচ্ছে প্রাকল্পিক বচন, পি ইমপ্লাইজ কিউ। এরপর হচ্ছে এটি দ্বি প্রাকল্পিক বচন। দ্বি প্রাকল্পিক বচনটি একটু মনে রাখবে, দুটো টি থাকলে হচ্ছে টি, দুটো এফ থাকলে হচ্ছে টি। এবার হচ্ছে নিষেধক বচন। দেখো পি নট পি, তাহলে পি যদি টি থাকে নট পি হচ্ছে এফ, আর পি যদি এফ থাকে নট পি হয়ে যাবে হচ্ছে টি। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আলোচনার মধ্যে সত্য সারণীর কিভাবে গঠন করব সেটা দেখানো হলো। এবার চলে যাব সত্য সারণী। তোমরা তো গঠন করলে, গঠন করার পর তার সূত্রগুলো দেখেছো, সূত্রগুলোর পরে এরপর প্রশ্ন কেমন করে আসবে। এতক্ষণ তো আমরা এগুলো জানলাম, তাহলে এবার প্রশ্ন কেমন করে আসবে সেই আলোচনা প্রসঙ্গে একটু আসি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু মনে না রাখলে তুমি কিন্তু করতে পারবে না। সত্য সারণীর প্রশ্ন এরকম করে হয়, সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো বলে এরকম তোমাকে দেওয়া হচ্ছে। পি ইমপ্লাইজ কিউ ডট পি বললো সত্য সারণীর সাহায্যে এর সত্য মূল্য নির্ণয় করো। তাহলে তুমি কেমন করে যাচ্ছ, পরপর স্টেপগুলোতে এসো। দেখো, প্রথম তোমাকে এইভাবে ভাগ করে নিতে হবে। ভাগ করে নাও, কটা কম্পোনেন্ট রয়েছে তুমি দেখে নাও, এখানে আছে পি, এখানে রয়েছে কিউ। আবার চলে যাও সেই 2 টু দি পাওয়ার এনে, দেখো চারটে, দুটো টি, দুটো এফ। পরেরটা কি দাঁড়ালো, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। এবার এইটাকে ভাগ করো। তাহলে এবার দেখো লক্ষ্য করে, পি ইমপ্লাইজ কিউ, টি টিতে টি, টি এফ এ হচ্ছে এফ, এফ টিতে টি, এখানেও হচ্ছে টি। এবার পি এর মানটা তুমি বসিয়ে নাও এখানে, পি এর তলায় পি এর মানটা বসাও, টি টি এফ এফ। তাহলে এবার দেখো এখানে উত্তরটা চেয়েছে, রেজাল্ট কলামটা চেয়েছে কিসে, সংযোগিক বচনে, ডট। টি টিতে হচ্ছে টি, এফ টিতে হচ্ছে এফ, টি এফ এ হচ্ছে এফ, টি এফ এ হচ্ছে এফ। তাহলে এই যে সারিগুলো আমরা পেলাম, এই সারিগুলোতে দেখো সব সারিতে কিন্তু তোমার সবগুলোতে উত্তরে টি আসেনি বা সবগুলোতে এফ আসেনি, দুটো মিশ্রিত অবস্থায় এসেছে। সেই কারণে একে বলা হচ্ছে আপতিক বচনাকার বা অনির্দিষ্ট মান বচনাকার। হলো। সবার আগে তাহলে তোমাকে কি দেখতে হবে, কটা কম্পোনেন্ট রয়েছে। কম্পোনেন্ট দেখার পর তুমি সারিটা ঠিক করে নিচ্ছ, কটা সারি হবে 2 টু দি পাওয়ার n করে। তারপর তুমি মানগুলো বসাচ্ছ কি করে, প্রথমে যেটা থাকছে, ধরো 8 থাকলে তুমি চলে যাচ্ছ তার হাফে 4, তারপরের কলামটায় তুমি চলে যাচ্ছ 2, তারপরে হচ্ছে 1। সব সময় মনে রাখবে শেষের যেটি সেটি সব সময় হবে 1, লাস্টে একটা টি একটা এফি হবে। তোমার অঙ্ক কিন্তু মিলে যাবে, তুমি যদি শেষ অংশে একটা টি একটা এফে আসতে পারো, তোমার কিন্তু অঙ্ক সঠিক পথেই এগোচ্ছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এরপর আর এক রকম করে প্রশ্ন আসে, যেটা আমি দেখিয়েছিলাম যে ধরো এরকম করে বললো, এমন নয় যে যদি সূর্য ওঠে এবং বৃষ্টি হয় তাহলে সূর্য উঠবে অথবা বৃষ্টি হবে। তাহলে এটা কেমন করে করব, দেখো একটু আসছি আমি এখানে। প্রশ্নটা তোমাকে এইভাবে ভাবতে হবে, এরকম করে দিতে পারে, নিচের বাক্যটিকে তুমি সাংকেতিক আকারে দেখিয়ে তার বচন আকার নির্ণয় করো। কেমন করে হচ্ছে আমি তোমাকে লিখে দেখাচ্ছি এখানে।
যে এমন নয় যে যদি সূর্য ওঠে এবং বৃষ্টি হয় তাহলে সূর্য উঠবে অথবা বৃষ্টি হবে। বাক্যটা সবার আগে প্রথমে ভালো করে পড়ো, মনে মনে এইভাবে ভাবো, এমন নয় যে, এটার জন্য তুমি ধরলে যে নেগেশন, যদি সূর্য ওঠে, ধরো এর জন্য পি ধরেছ, লেখো এখানে পি, বৃষ্টি হবে এর জন্য ধরেছে হচ্ছে কিউ, তোমাকে লিখে দিতে হবে কিন্তু, ধরি সূর্য ওঠে সমান সমান পি, বৃষ্টি হবে সমান সমান হচ্ছে কিউ। তাহলে কি হচ্ছে, যদি সূর্য ওঠে পি এবং এর জন্য নাম হচ্ছে ডট, বৃষ্টি হবে এটা হচ্ছে কিউ, তুমি এটাকে একটা ব্র্যাকেট করো। তারপরে বলেছে দেখো, এই যদি মাঝখানে রয়েছে এবং করলে, তারপরে বলেছে তাহলে, এই তাহলের জন্য হচ্ছে ইমপ্লাইজ। এবার বলেছে সূর্য উঠবে পি অথবা বৃষ্টি হবে কিউ, এটাকেও ব্র্যাকেট করো। এবার দেখো, এবার বলেছিল আবারও বাক্যটা ভালো করে পড়ো, এমন নয় যে যদি সূর্য ওঠে এবং বৃষ্টি হয় তাহলে সূর্য উঠবে অথবা বৃষ্টি হবে, তখন পুরো বাক্যটার আগে বলেছে এমন নয় যে, তুমি থার্ড ব্র্যাকেট করে দাও। ঠিক আছে, এইভাবে আগে সিম্বলাইজ করে নাও। অনুরূপ ভাবে যেভাবে আমরা সত্য সারণী গঠন করে করছিলাম সারিগুলোকে ঠিক করে, তুমি এটাকে সেইভাবে করবে। ঠিক আছে, এটা একবার ভাগটা বলে দিচ্ছি, তুমি প্রথমে মনে মনে দেখো অঙ্কটা করে, যে এই অংশটার কাজ করবে, এই অংশটার কাজ করছে, এই দুটো করে নিয়ে তুমি এই উত্তরটা পাচ্ছ। এবার এইটার নেগেশন করলেই তোমার রেজাল্টটা বেরিয়ে যাবে। ওকে, আর একটা হতে পারে প্রশ্ন এরকম করে, ধরো এরকম করে বলে দিল তোমাকে এ বি সত্য, এক্স ওয়াই মিথ্যা, তাহলে এবার অঙ্কটা দিল যে এরকম করে দিল এক্স ডট ওয়াই ইমপ্লাইজ নট ওয়াই, এর সত্য মূল্য কি হবে? বা এরকম বলতে পারে এক্স ডট ওয়াই ইমপ্লাইজ নট বি, এর সত্য মূল্য কি করে হবে? আমি এটা করে দেখাচ্ছি। এক্স ওয়াই বলেছিল মিথ্যা, তাহলে বসাও এখানে এক্স এর মান হচ্ছে মিথ্যা, ডট ওয়াই এর মান হচ্ছে মিথ্যা, ব্র্যাকেট করো, ইমপ্লাইজ দাও, নেগেশন বি, বি কে কি বলেছিল সত্য, বসাও। পরের লাইনে চলো, এখানে কনজাংশন রয়েছে সাইন, তাহলে এফ এ হচ্ছে এফ, ইমপ্লাইজ টি এ নেগেশন রয়েছে, এটা হয়ে যাচ্ছে এফ, তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে, এফ এ হচ্ছে টি। তাহলে আমার হয়ে গেল বচনটা সত্য। আশা করি আজকের পড়া তোমরা বুঝতে পেরেছো, সবকিছু ঠিক আছে। কোথাও কোনো অসুবিধা থাকলে বইটা খোলো, খুলে আরেকবার দেখে নাও। এবার সত্য সারণীর এই জায়গাগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, পরপর দেখে নাও একটু। আর কারোর কোথাও কোনো অসুবিধা কোথাও নেই, বইয়ের অনুশীলনীগুলোকে একটু ভালো করে দেখো, আর প্রথম থেকে আর একবার একটুখানি দেখে নেবে, পাশে বইটা রাখো, অনুশীলনীগুলো করতে শুরু করো, অবশ্যই তুমি পারবে। ঠিক আছে, সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।